ভাবলে অবাক লাগে, মানে এমন একটা জীবন্ত প্রাণের কথা যাদের জন্ম হয়তো রোমান সাম্রাজ্যের পতনেরও আগে হয়েছিল। একদম তাই। মানে ওরা ক্রুসেড দেখেছে, শিল্প বিপ্লব দেখেছে, আবার দুটো বিশ্বযুদ্ধও পার করেছে। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো আজও প্রতি বসন্তে দিব্যি ওরের ডালে নতুন পাতা মেলছে, ফল দিচ্ছে। আসলেই অবিশ্বাস্য। আমরা তো সাধারণত ভাবি যে সময় সবচেয়ে বড় সাক্ষী হলো ওই মানুষের তৈরি পাথরের পিরামিড বা দুর্গ। হুম। কারণ পাথরকেই আমরা অমরত্বের প্রতীক ধরি, তাই না? হ্যাঁ, আমাদের ধারণা তো সেরকমই। কিন্তু একটা রাজপ্রাসাদ বা পাথরের দেয়াল তো আসলে পুরোপুরি মৃত একটা কাঠামো। ঠিক। কিন্তু অন্যদিকে এমন কিছু জীবন্ত স্থাপত্য আছে যাদের ধমনীতে আক্ষরিক অর্থেই হাজার হাজার বছর ধরে প্রাণরস বা স্যাপ প্রবাহিত হচ্ছে। হুম। আজকের এই গভীর তথ্য উদ্ধার অভিযানে আমরা ঠিক এই অভাবনীয় বিষয়টা নিয়ে আলোচনা করব। দারুণ একটা বিষয়। আমাদের আজকের আলোচনার মূল সূত্র হল একটা পুরনো বিজ্ঞানভিত্তিক গল্পের বইয়ের খুব সুন্দর একটা অধ্যায়। নাম হল দ্য এজ অফ ট্রিজ বা গাছদের বয়স। আচ্ছা। এই গল্পে আঙ্কেল পল নামের এক বেশ জ্ঞানী চরিত্র জুলস আর ক্লেয়ার নামের দুই শ্রোতাকে প্রাচীন গাছদের বিশালতা আর অবিশ্বাস্য আয়ুর কথা জানাচ্ছেন। তো আমাদের মিশন হলো আজ নিছক গল্পের বাইরে গিয়ে এই প্রাচীন জীবন্ত স্থাপত্যগুলোর বিশালতা আর ইতিহাস টিকে থাকার ক্ষমতা নিয়ে জানা। মানে এই আলোচনাটা আসলে আমাদের সময়ের যে একটা সাধারণ ধারণা আছে সেটাকেই পুরোপুরি বদলে দেয়। ঠিক কিভাবে? ধরুন, আমরা তো ইতিহাসকে সবসময় মানুষের দৃষ্টিকোণ থেকে মাপতে অভ্যস্ত। মানে ওই রাজাদের উত্থান, সাম্রাজ্যের পতন বা যুদ্ধবিগ্রহ। হ্যাঁ, তা তো বটেই। কিন্তু এই প্রাচীন গাছগুলোর জীবনচক্রের দিকে তাকালে বোঝা যায় যে মানব ইতিহাস আসলে খুব ছোট্ট একটা অধ্যায় মাত্র। সত্যি তাই। আঙ্কেল পলের গল্পের সূত্র ধরে আমরা যখন এই বিশাল কাঠামোগুলোর বয়স বা টিকে থাকার কৌশলগুলো বিশ্লেষণ করব, তখন পরিষ্কার হয়ে যাবে যে এরা কেবল প্রকৃতির অংশ নয়। এরা নীরব সাক্ষী। একদম। এরা এক একটা জীবন্ত আর্কাইভ। মাটি আঁকড়ে দাঁড়িয়ে এরা শত শত বছরের আবহাওয়া, মানুষের বিশ্বাস আর সভ্যতার বিবর্তনকে নিজেদের শরীরে ধারণ করে রেখেছে। তো গল্পের শুরুটা বেশ আকর্ষণীয়। আঙ্কেল পল প্রথমেই শ্রোতাদের একটা বড়সড় ধাক্কা দিচ্ছেন না, বরং স্যান্সার নামের একটা জায়গার একটি চেসনাট গাছের গল্প দিয়ে বিষয়টা শুরু করছেন। আচ্ছা। গাছটির পরিধি 4 মিটারেরও বেশি আর বয়স আনুমানিক 300 থেকে 400 বছর। আমাদের সাধারণ হিসেবে তো 300 বছর মানে বিশাল একটা সময়। হ্যাঁ, ৩০০ বছর তো অনেক লম্বা সময়। কিন্তু আঙ্কেল পল বলছেন যে এটা তো কেবল শুরু। এরপর তিনি জেনেভা হ্রদের তীরের নিউপসেল এলাকার আরেকটা চেসনাট গাছের কথা বলছেন। আর শুনলে অবাক হবেন যে এটার পরিধি 13 মিটার। বাপরে, ১৩ মিটার! হ্যাঁ, ভাবা যায়। হ্যাঁ। 1408 সাল থেকে এই গাছটা একটা আশ্রম বা হামিটেজকে ছায়া দিয়ে আসছে। হ্যাঁ। শতাব্দীর পর শতাব্দী ধরে এর ওপর দিয়ে কত যে বহাভাদ্র ঝাঁপ বয়ে গেছে তার কোনো ইয়ত্তা নেই। তারপরও টিকে আছে। হ্যাঁ, তারপরও গাছটা এখনও সতেজ এবং পাতায় পরিপূর্ণ। আর এর পরেই কিন্তু আঙ্কাই পল মন্টেলিমারের এসাউ নামের আরেকটা চেস্টনাট গাছের সাথে পরিচয় করিয়ে দেন। আচ্ছা, ওই গাছটার অবস্থা কেমন? এই গাছটার চেহারা কিন্তু নিউপসেলের গাছটার মতো অতটা সতেজ নয়। আঙ্কেল পল একে বর্ণনা করেছেন একটা মেজেস্টিক রুইন বা রাজকীয় ধ্বংসাবশেষ হিসেবে। রাজকীয় ধ্বংসাবশেষ মানে ঠিক কীরকম? মানে এর পরিধি ১১ মিটার, কিন্তু এর কাণ্ডে অসংখ্য গভীর ফাটল আছে। তবে সবচেয়ে অবাক করা তথ্য হল এই দুটো গাছেরই বয়স প্রায় ১,০০০ বছরের কাছাকাছি বলে ধারণা করা হয়। 1000 বছর? হ্যাঁ, আর সবচেয়ে বড় কথা হলো এত বছর পরও এই গাছ দুটোতে রীতিমতো ফল ধরে। আচ্ছা, বিষয়টা একটু খতিয়ে দেখা যাক। এই জায়গাটাতেই আমার একটা বড় প্রশ্ন তৈরি হয়েছে। কিরকম? মানে 1000 বছর বয়সী একটা ধ্বংসপ্রায় গাছ, যার কাণ্ডে এত বিশাল ফাটল, তাকে দেখে মনে হচ্ছে যেন তার জীবন শেষ পর্যায়ে। অনেকটা একজন জ্ঞানী বৃদ্ধের কপালের বলিরেখার মতো, তাই না? খুব সুন্দর একটা তুলনা। কিন্তু প্রাণী জগতের দিকে তাকালে আমরা দেখি বয়স বাড়লে কোষের বিভাজন ক্ষমতা কমে যায়, শরীর দুর্বল হয়। তাহলে একটা গাছ 1000 বছর ধরে কিভাবে বেঁচে থাকে? ওই গভীর ফাটলগুলোর নিচে কিভাবে এখনো ফল দেওয়ার মতো তরুণ প্রাণরস বা স্যাপ টিকে থাকে? এটা বিজ্ঞানের অন্যতম চমকপ্রদ একটা জায়গা। প্রাণীদের বার্ধক্যের সাথে গাছের বয়সের তুলনা করলে কিন্তু চলবে না। কেন? কারণ তাদের কাঠামোগত মেকানিজম সম্পূর্ণ আলাদা। প্রাণীদের শরীরে নির্দিষ্ট একটা জীবনকাল বা লাইফ স্প্যান থাকে, কিন্তু গাছের ক্ষেত্রে বৃদ্ধিটা হয় বাইরের দিকে। আচ্ছা।
গাছের ঠিক মাঝখানের যে অংশটা, যাকে আমরা হার্টউড বা সারকাঠ বলি, সেটা আসলে একটা পর্যায়ে গিয়ে সম্পূর্ণ মৃত হয়ে যায়। ও আচ্ছা, মানে মাঝখানের অংশটা মৃত। হ্যাঁ, এই হার্টউড কেবল গাছকে সোজা দাঁড়িয়ে থাকতে সাহায্য করে, কিন্তু এর ভেতরে কোনো প্রাণের স্পন্দন থাকে না। অনেক সময় এই মৃত অংশটা পচে গিয়ে গাছের ভেতরটা একেবারে ফাঁপা হয়ে যায়। ও, তার মানে এসাও গাছটির যে গভীর ফাটল বা ধ্বংসপ্রাপ্ত চেহারার কথা বলা হচ্ছে, সেটা মূলত এই ভেতরের মৃত কাঠামোরই বহিঃপ্রকাশ। একদম ঠিক ধরেছেন। তার মানে গাছের ভেতরটা যদি পুরোটাই মৃত আর ফাঁপা হয়ে যায়, তবুও সে বেঁচে থাকতে পারে। হ্যাঁ, এবং সেটাই সবচেয়ে বড় ম্যাজিক। কারণ গাছের আসল প্রাণভোমরা লুকিয়ে থাকে তার একেবারে বাইরের স্তরে, মানে বাকলের ঠিক নিচে। আচ্ছা, এটাকে কি বলে জানো? একে বলা হয় ক্যাম্বিয়াম লেয়ার। এই স্তরটা সবসময় তরুণ থাকে এবং প্রতি বছর এখানে নতুন কোষের জন্ম হয়। আচ্ছা, বুঝতে পেরেছি। মাটির নিচ থেকে পানি আর পুষ্টি উপাদান এই ক্যাম্বিয়াম লেয়ার দিয়েই গাছের পাতায় পাতায় পৌঁছে যায়। তাই ভেতরটা যত ধ্বংসস্তূপেই পরিণত হোক না কেন, বাইরের এই পাতলা জীবিত স্তরটি নিরবচ্ছিন্নভাবে প্রাণরস সরবরাহ করতে থাকে। আর ঠিক এই কারণেই একটা 1000 বছর বয়সী ফাঁপা গাছও দিব্যি নতুন পাতা মেলতে পারে আর ফল দিতে পারে। একদম তাই। বিষয়টা দারুণ পরিষ্কার হলো। মানে গাছটা আসলে একই সাথে একটা মৃত কঙ্কাল এবং একটা নবজাতক শিশুকে নিজের শরীরে ধারণ করে আছে। বাইরের স্তরটা সবসময় নতুন। খুব সুন্দর করে বলেছেন। এবার আসা যাক এমন একটা গাছের কথায় যা বিশালত্বের সব সীমা ছাড়িয়ে গেছে। সিসিলির মাউন্ট এজনার আগ্নেয়গিরির ঢালে থাকা চেসনাট গাছটিকে আঙ্কেল পল বলছেন শতঘোড়ার চেসনাট। শতঘোড়ার চেসনাট নামটা তো বেশ অদ্ভুত। হ্যাঁ, এর পেছনের ঐতিহাসিক প্রেক্ষাপটটা রীতিমতো সিনেমার মতো। আরাগনের রানী জেন একবার ওই এলাকায় গিয়ে হঠাৎ প্রবল এক সামুদ্রিক ঝড়ের কবলে পড়েন। আচ্ছা, তারপর? তখন তিনি তার 100 জন অশ্বারোহী রক্ষী দল নিয়ে এই গাছটির নিচে আশ্রয় নিয়েছিলেন। 100 জন মানুষ এবং তাদের ঘোড়া, সবাই ওই একটা মাত্র গাছের পাতার বিশাল আচ্ছাদনের নিচে বৃষ্টি থেকে বেঁচে গিয়েছিল। বাপরে, একটা গাছের নিচে 100টা ঘোড়া আর মানুষ! হ্যাঁ, আঙ্কেল পলের দেওয়া তথ্য অনুযায়ী গাছটির পরিধি 50 মিটারেরও বেশি। 30 জন মানুষ হাত ধরাধরি করে গোল হয়ে দাঁড়ালেও নাকি একে সম্পূর্ণ ঘিরে ফেলা সম্ভব নয়। অবিশ্বাস্য। এর গুড়িটা ভেতর থেকে এতটাই ফাঁপা যে দুটো ঘোড়ার গাড়ি অনায়াসে পাশাপাশি ওই গুড়ির ভেতর দিয়ে চলে যেতে পারে। এমনকি যারা ওখানে চেসনাট সংগ্রহ করতে যায়, তারা গাছের ভেতরে দিব্যি অস্থায়ী ঘরবাড়ি বানিয়ে বসবাসও করে। বিবরণটা শুনলেই বোঝা যায় এটা কোনো সাধারণ গাছ নয়, রীতিমতো একটা জৈবিক দুর্গ। হ্যাঁ, কিন্তু ঠিক এখানেই বিষয়টা দারুণ চমকপ্রদ হয়ে ওঠে। আর আমার একটু লজিক্যালি খটকাও লাগছে। আমি একটু দ্বিমত পোষণ করতে চাই। আচ্ছা, বলুন। 50 মিটার পরিধি মানে এর ব্যাস প্রায় 16 মিটারের কাছাকাছি। জীববিজ্ঞানের সাধারণ নিয়ম অনুযায়ী একটা মাত্র বীজ থেকে তৈরি হওয়া শিকড়ের জালের পক্ষে কি কোনোভাবেই এত বিশাল একটা কাঠামোতে পানি আর পুষ্টি সরবরাহ করা সম্ভব? ভালো পয়েন্ট। মাটির নিচ থেকে পানি টেনে এত চড়া একটা ক্যানোপিতে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তো হাইড্রোলিক প্রেসার বা তরলের চাপের একটা সীমাবদ্ধতা থাকার কথা, তাই না? এটা কি তবে শুধুই একটা অতিরঞ্জিত লোককথা, নাকি এখানে বিজ্ঞানের এমন কোনো ফাঁকফোকর আছে যা আমরা এড়িয়ে যাচ্ছি? এই প্রশ্নটা অত্যন্ত যৌক্তিক এবং উদ্ভিদ বিজ্ঞানীদেরও ঠিক এই একই জায়গায় সন্দেহ হয়েছিল। এটি একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দেয়। মানে বিজ্ঞানীদেরও সন্দেহ হয়েছিল। হ্যাঁ, একটি মাত্র বীজ থেকে এত বড় একক কাঠামো তৈরি হওয়াটা বায়োলজিক্যালি বা শারীরবৃত্তীয়ভাবে প্রায় অসম্ভব। বিজ্ঞানীরা এই 50 মিটার পরিধির রহস্য উদ্ঘাটন করতে গিয়ে দেখেছেন এত বিশাল গুড়িটি আসলে শুরুতে কোনো একটি একক গাছ ছিল না। আচ্ছা, তাহলে কি ছিল? একে বলা হয় আইনোস্কুলেশন বা গাছের প্রাকৃতিক ওয়েল্ডিং প্রক্রিয়া। প্রাকৃতিক ওয়েল্ডিং বিষয়টা একটু ভেঙে বলা যায়? অবশ্যই। ধরুন, মাউন্ট এজনার ঢালটা হলো একটা জীবন্ত আগ্নেয়গিরির পাশ, যেখানে মাটি অত্যন্ত রুক্ষ আর পরিবেশ বৈরী। হাজার হাজার বছর আগে হয়তো বেশ কয়েকটি চেস্টনাট গাছের বীজ খুব কাছাকাছি জায়গায় অঙ্কুরিত হয়েছিল। তারা একে অপরের সাথে আলো, পানি আর মাটির পুষ্টি নিয়ে প্রতিযোগিতা করার বদলে এক অদ্ভুত বেঁচে থাকার কৌশল বেছে নেয়। গাছগুলো বড় হতে হতে একসময় একে অপরের গায়ের সাথে লেগে যায়। আচ্ছা, বুঝতে পারছি। এই গাছগুলোর বাকল ঘষা লেগে একসময় সেই স্তরগুলো একে অপরের সাথে জুড়ে যায় বা ওয়েল্ডেড হয়ে যায়। দারুণ তো। হ্যাঁ, ধীরে ধীরে একাধিক গাছের শিকড়, গুড়ি আর ডালপালা মিলেমিশে সম্পূর্ণ একটা ভাস্কুলার সিস্টেমে পরিণত হয়। অসাধারণ।
তার মানে এটা কোনো একক রাজা নয়, বরং এটা হলো একটা জীবন্ত সমবায় সমিতি। একদম ঠিক। প্রতিকূল পরিবেশে টিকে থাকার জন্য তারা নিজেদের মধ্যে মারামারি না করে একে অপরের সাথে মিশে গিয়ে একটা অভেদ্য দুর্গ তৈরি করে ফেলেছে। প্রকৃতির আসলেই অদ্ভুত সব নিয়ম আছে। হ্যাঁ, এই যে প্রকৃতি তার নিজের মতো করে টিকে থাকার অদ্ভুত সব কৌশল বের করে, সেটা যেমন বিস্ময়কর, ঠিক তেমনি বিস্ময়কর হলো যখন মানুষ প্রকৃতির এই লড়াইয়ে সরাসরি অংশ নেয়। মানুষের অংশ নেওয়ার বিষয়টা আসলে কিভাবে আসছে এখানে? সাধারণত আমরা দেখি মানুষ তার নিজের প্রয়োজনে গাছ কাটে, কিন্তু মানুষ যে একটা গাছকে বাঁচিয়ে রাখার জন্য স্থাপত্যবিদ্যার সাহায্য নিতে পারে, সেটা আমরা লিন্ডেন গাছের গল্প থেকে জানতে পারি। আচ্ছা, লিন্ডেন গাছ। হ্যাঁ, আঙ্কেল পল ভুর্টেমবার্গের নিউস্টায়ার্ড এলাকার একটি প্রাচীন লিন্ডেন গাছের কথা উল্লেখ করেছেন। এই গাছটির ডালপালাগুলো বয়সের ভারে এত বেশি ভারী হয়ে গিয়েছিল যে সেগুলো ভেঙে পড়ার উপক্রম হয়। পুরনো গাছে এমনটা হয়। তখন মানুষ সেগুলোকে ধরে রাখার জন্য ১০০টি রাজমিস্ত্রির তৈরি পিলার বা স্তম্ভ নির্মাণ করে। ১০০টি পিলার? মানে একটা গাছকে বাঁচানোর জন্য? হ্যাঁ, ইতিহাসবিদদের মতে ১২২৯ সালেও এই গাছটি বড় লিন্ডেন নামে পরিচিত ছিল, আর বর্তমানে এর বয়স ৭০০ থেকে ৮০০ বছর। দারুণ একটা ব্যাপার। আবার ফ্রান্সে শাইরির দুর্গে থাকা আরেকটি লিন্ডেন গাছের পরিধি ১৫ মিটার। এর ৬টি মূল ডালকে পিলারের উপর ভর দিয়ে দাঁড় করিয়ে রাখা হয়েছে, আর এর বয়স অন্তত ১১০০ বছর। আমরা যদি বড় ক্যানভাসে বিষয়টা দেখি, এই জায়গাটা মানব সভ্যতার একটা সম্পূর্ণ ভিন্ন রূপ আমাদের সামনে তুলে ধরে। কিভাবে? মানুষ সাধারণত পাথর কেটে নিজেদের অমরত্ব প্রমাণের জন্য স্মৃতিস্তম্ভ বানায়, ভাস্কর্য গড়ে। কিন্তু এখানে মানুষ তাদের ইঞ্জিনিয়ারিং বা স্থাপত্যবিদ্যা ব্যবহার করছে প্রকৃতির তৈরি করা একটি জীবন্ত স্মৃতিস্তম্ভকে রক্ষা করার জন্য। ঠিক বলেছ। এই রাজমিস্ত্রির তৈরি পিলারগুলোকে দেখলে মনে হয় এগুলো যেন ওই বয়স্ক গাছগুলোর আর্কিটেকচারাল ক্র্যাচ, বা ওই বয়স্ক মানুষের হাঁটার লাঠি থাকে না, তার মতো। হ্যাঁ, দারুণ একটা উপমা। কিন্তু এখানে আমার একটা কৌতূহল হচ্ছে, যদি মানুষ এই পাথরের পিলারগুলো না তৈরি করত, তাহলে কি গাছগুলো নিজ থেকেই এতকাল টিকে থাকতে পারত? মানুষের এই হস্তক্ষেপ কি গাছের জন্য আদৌ প্রয়োজন ছিল? এটা বায়োমেকানিক্সের একটা চমৎকার দিক। একটা গাছের ডালপালা যখন খুব বেশি বড় আর ভারী হয়ে যায়, তখন মহাকর্ষ বলের কারণে গাছের মূল কাণ্ডের সাথে ডালের সংযোগস্থলে প্রচণ্ড কাঠামোগত চাপ তৈরি হয়। আচ্ছা। অনেক সময় পুরনো গাছ নিজের ভার নিজে সইতে না পেরে ডাল ভেঙে ফেলে, যাকে আমরা ব্রাঞ্চ ড্রপ বলি। তখন তো গাছের বেশ ক্ষতি হয়। হ্যাঁ, ডাল ভেঙে গেলে সেখানে বড় ক্ষতের সৃষ্টি হয়, যেখান দিয়ে ক্ষতিকর ছত্রাক বা ব্যাকটেরিয়া প্রবেশ করে গাছটিকে মেরেও ফেলতে পারে। বুঝতে পারছি। মানুষ যখন ওই পাথরের পিলারগুলো তৈরি করে দিল, তখন তারা মূলত মহাকর্ষীয় চাপটাকে গাছের মূল কাণ্ড থেকে সরিয়ে পিলারের উপর স্থানান্তর করল। এর ফলে গাছটি তার স্বাভাবিক জৈবিক সীমাকে ছাড়িয়ে আরও কয়েক শতাব্দী বেশি বেঁচে থাকার সুযোগ পেল। তার মানে এটা হলো মানুষের প্রকৌশল আর গাছের প্রাকৃতিক সহনশীলতার এক অপূর্ব সিম্বায়োসিস। একদম। মানুষ বুঝতে পেরেছিল যে এই কাজগুলো কেবল কাঠ নয়, এগুলো এক একটা জীবন্ত স্মৃতিস্তম্ভ। মানুষের এই যত্নের বিষয়টা সত্যি গভীরভাবে ভাবায়। তবে এই যান্ত্রিক বা কাঠামোগত যত্নের পাশাপাশি গাছকে বাঁচিয়ে রাখার পেছনে আরেকটা অদৃশ্য কিন্তু অত্যন্ত শক্তিশালী কারণ আছে। সেটা কি? আঙ্কেল পল এবার আলোচনা নিয়ে গেছেন এমন এক জায়গায় যেখানে গাছ সংরক্ষিত থাকে একটা অদৃশ্য পবিত্রতার আবরণে, মানে সমাধিক্ষেত্র বা গোরস্থানে। আচ্ছা, সমাধিক্ষেত্রের গাছ। হ্যাঁ, তিনি নরমান্ডির আলুভিল সমাধিক্ষেত্রে থাকা ফ্রান্সের অন্যতম প্রাচীন একটি ওক গাছের উদাহরণ দিচ্ছেন। এর পরিধি ১০ মিটার এবং ধারণা করা হয় ১০০০ সালের দিকে এর প্রথম বীজ অঙ্কুরিত হয়েছিল। মানে এর বয়স প্রায় ৯০০ বছর। হ্যাঁ, কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো এর বিশাল ডালপালার মাঝে আস্ত একটা হারমিট চেম্বার বা সন্ন্যাসীর ঘর আছে, যার ওপর একটা ছোট্ট চূড়াও বসানো। গাছের ডালের মাঝে ঘর? শুধু তাই নয়, গাছের গুঁড়ির ভেতরে যে ফাঁপা অংশ, সেখানে আওয়ার লেডি অফ পিসের নামে একটা আস্ত চ্যাপেল বা উপাসনালয় তৈরি করা হয়েছে। বাপরে! এখানেও কিন্তু সেই পুরনো ক্যাম্বিয়াম লেয়ারের বিজ্ঞানটাই কাজ করছে। আচ্ছা, কিভাবে? ভেতরের হার্টউড বা মৃত অংশটা পচে গিয়ে যখন প্রাকৃতিকভাবেই একটা বড় গুহার মতো তৈরি হয়েছে, মানুষ তখন শুধু সেটাকে পরিষ্কার করে একটা উপাসনালয় বানিয়েছে। যেহেতু ভেতরের কাঠটা মৃত, তাই সেটা কেটে বা খোদাই করে উপাসনালয় বানালেও গাছের বাইরের জীবিত স্তরের কোনো ক্ষতি হয়নি। গাছটি যথারীতি সতেজই থেকেছে। লজিকটা একেবারে নির্ভুল। কিন্তু এর পরের যে গল্পটা আঙ্কেল পল বলেছেন,
আর্ডেনিসের একটি ওক গাছের কথা, সেটা আমাকে রীতিমতো হতবাক করেছে। কি হয়েছিল গাছটাতে? 1824 সালে কাঠুরিয়ারা যখন 1500 থেকে 1600 বছর বয়সী ওই ওক গাছটি কাটে, তখন এক অভাবনীয় দৃশ্য দেখা যায়। গাছটির একেবারে ভেতরের দিকে প্রাচীন বলিদান পাত্র এবং বহু পুরনো মুদ্রা লুকানো ছিল। ও মাই গড! মানে একটা জীবন্ত গাছের পেটে আস্ত একটা প্রাচীন ইতিহাস লুকিয়েছিল। কাঠ কিভাবে ধাতু বা পাত্রকে পুরোপুরি গিলে খেতে পারে, এটা তো একটা জীবন্ত টাইম ক্যাপসুল। এখানকার সবচেয়ে আকর্ষণীয় দিকটি হল গাছের রেডিয়াল গ্রোথ বা ব্যাসার্ধ বরাবর বৃদ্ধির বিষয়টা। সেটা কিভাবে কাজ করে? প্রাচীনকালে মানুষ হয়তো তাদের ভক্তি বা বিশ্বাস থেকে ওই গাছের কোনো ফাটলে বা ডালের খাঁজে মুদ্রা আর পাত্রগুলো রেখেছিল। গাছ যেহেতু বাইরের দিকে বাড়ে, তাই প্রতি বছর তার গায়ে নতুন নতুন বাকলের আস্তরণ তৈরি হয়েছে। আচ্ছা। কয়েক শতাব্দী ধরে এই নতুন বাকল ধীরে ধীরে ওই প্রাচীন বস্তুগুলোকে পুরোপুরি আবৃত করে ফেলেছে। ঠিক যেমন করে ঝিনুকের ভেতর বালি ঢুকলে তা ধীরে ধীরে মুক্তয়ে পরিণত হয় না, সেরকম। ওয়াও, এই উপমাটা দুর্দান্ত। গাছটি আক্ষরিক অর্থে সেই ইতিহাসকে নিজের শরীরের ভেতর শুষে নিয়ে সুরক্ষিত করে রেখেছিল। একদম। আর এই সমাধিক্ষেত্রের গাছগুলোর কথা বলতে গেলে অবাধারিতভাবে ইউ গাছের কথা আসবে। হেডি রুটোটের সমাধিক্ষেত্রে থাকা দুটো ইউ গাছের কথা গল্পে বলা হয়েছে। আচ্ছা। 1832 সালের একটা ভয়ঙ্কর সামুদ্রিক ঝড়ে গাছ দুটোর ডালপালা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। তারপরও 9 মিটার পরিধির এবং সম্পূর্ণ ফাঁপা গুড়ি নিয়ে তারা আজও সগর্বে বেঁচে আছে। এদের বয়স আনুমানিক 1400 বছর। 1400 বছর? হ্যাঁ, কিন্তু স্কটল্যান্ডের ইউ গাছগুলোর কথা শুনলে তো সত্যি সত্যিই আমাদের সময়ের ধারণা এলোমেলো হয়ে যাবে। ঠিক। স্কটল্যান্ডের একটা ইউ গাছের পরিধি 29 মিটার এবং বয়স ধারণা করা হয় 2500 বছর। 2500 বছর? গাছের বয়স তো 1660 সালেই মাপা হয়েছিল 2824 বছর। তার মানে সেই গাছটা যদি আজও বেঁচে থাকে, তবে বর্তমানে তার আয়ু 3000 বছরেরও বেশি। একদম তাই। তাহলে এই পুরো বিশ্লেষণের সারমর্ম কি দাঁড়াচ্ছে? এই যে আঙ্কেল পল জুলস আর ক্লিয়ারকে এত এত প্রাচীন গাছের গল্প শোনালেন, এটার মূল উদ্দেশ্য কেবল গাছের সাইজ বা বয়স মুখস্থ করানো নয়। এর উদ্দেশ্য হল আমাদের দৃষ্টিকোণকে প্রসারিত করা। আমরা আমাদের দৈনন্দিন জীবনে সময়ের যে হিসেব করি, মানে কয়েক দশক বা বড়জোর 1 শতাব্দী, 300 বছর থেকে শুরু করে 3000 বছর বয়সী এই গাছগুলোর গল্প আমাদের সেই সময়ের ধারণাকে কতটা ক্ষুদ্র আর তুচ্ছ প্রমাণ করে দেয়। একদম তাই। আমরা হয়তো খুব গর্ব করে ভাবি যে আমরা বড় বড় সভ্যতা গড়েছি, কিন্তু এই গাছগুলো তো সেই সব সভ্যতা তৈরির অনেক আগে থেকেই পৃথিবীর বুকে নীরবে শ্বাস নিচ্ছে। সত্যি তাই। এরপর থেকে রাস্তায় হাঁটার সময় বা কোনো পার্কে বিশাল বড় কোনো গাছ দেখলে কারো মনে হতেই পারে যে কে জানে এই গাছটা হয়তো এমন অনেক প্রজন্মের উত্থান পতন, হাসি কান্না নীরবে দেখেছে, যা ইতিহাসের কোনো বইয়ে লেখা নেই। একেবারেই তাই। আঙ্কেল পল যখন গল্পের শেষ দিকে বলেন যে বিদেশে এমন কিছু গাছ আছে যা প্রায় পৃথিবীর মতোই প্রাচীন, তখন আমরা বুঝতে পারি যে এই গাছগুলো কেবল প্রকৃতির অংশ নয়, এরা সময়ের এক একটা জীবন্ত মানদণ্ড। সমাধিক্ষেত্রের পবিত্রতা বা মানুষের ভক্তি এদের কাঠুরিয়াদের কুঠার থেকে রক্ষা করেছে ঠিকই, কিন্তু এদের আসল শক্তিটা লুকিয়ে আছে এদের নিরন্তর পুনরুজ্জীবিত হওয়ার ক্ষমতায়। মৃতের ধূলিকণাই যেন এদের এক অসাধারণ জীবনী শক্তি দিয়েছে। দারুণ বলেছ। এরা আমাদের শেখায় যে সত্যিকারের অমরত্ব পাথর বা ইস্পাতের কাঠিন্যে নয়, বরং প্রকৃতির এই টিকে থাকার অদম্য ইচ্ছার মাঝেই লুকিয়ে আছে। আর আঙ্কেল পলের এই গল্প এবং আর্কানিসের সেই ওক গাছের ভেতরে লুকিয়ে থাকা প্রাচীন মুদ্রার কথা মাথায় রেখে শেষ একটা রোমাঞ্চকর ভাবনার কথা বলি। আচ্ছা, বলুন। আমরা তো দেখলাম যে 1000 বছর বয়সী একটা গাছ কিভাবে মানুষের ফেলে যাওয়া জিনিস সযত্নে নিজের ভেতরে গিলে নিয়ে শতাব্দীর পর শতাব্দী বাঁচিয়ে রাখতে পারে। হ্যাঁ, টাইম ক্যাপসুলের মতো। তো একবার ভেবে দেখুন, পৃথিবীর গহীন অরণ্যে মানুষের চোখের আড়ালে হয়তো আজও এমন অনেক 3 বা 4000 বছর বয়সী গাছ নিভৃতে দাঁড়িয়ে আছে। তা তো থাকতেই পারে। কে বলতে পারে তাদের ওই বলয়ের বা ট্রি রিংসের একেবারে গভীরে মানব সভ্যতার এমন কোনো প্রাচীন রহস্য, হারিয়ে যাওয়া কোনো হাতিয়ার বা এমন কোনো স্মৃতি লুকিয়ে নেই তো, যা আমরা আধুনিক প্রযুক্তি নিয়ে মাটির নিচে খুঁড়েও আজও আবিষ্কার করতে পারিনি? ওয়াও, এটা তো দারুণ একটা ভাবনা। মানব ইতিহাস কি তবে শুধু মাটির নিচেই চাপা পড়ে নেই, বরং আমাদের চারপাশের এই জীবন্ত প্রাচীন গাছগুলোর বুকেও অত্যন্ত সযত্নে সুরক্ষিত থাকতে পারে? একদম অসম্ভব কিছু না। শুরুতে আমরা যেমন বলছিলাম, পাথর আর দালান কোঠা হয়তো একদিন ঠিকই ভেঙে গুড়িয়ে যায়,
কিন্তু হয়তো এই নিথর অথচ জীবন্ত কাষ্ঠখণ্ডগুলোই আমাদের পৃথিবীর সবচেয়ে প্রাচীন আর নির্ভরযোগ্য আর্কাইভ। সত্যি ভাবার মতো একটা বিষয়। আর এই চমকপ্রদ ভাবনাটা নিয়েই আজ আমরা আমাদের আলোচনা শেষ করছি। আশা করি প্রাচীন এই গাছগুলোকে আপনারা এখন সম্পূর্ণ নতুন এক দৃষ্টিকোণ থেকে দেখতে পারবেন।